জাদুর প্রাসাদের পরীর জাদু। আজ বনে একটিও ফুল দেখা যাচ্ছে না। মনে হচ্ছে সোনাক্ষী মেয়ে আমাদের সামনে এসে সব ফুল তুলে নিয়েছে। দিদি, আমরা এখন কি করব? যদি আমরা ফুল না পাই তাহলে বাজারে কি বিক্রি করব? মনে হচ্ছে আজও আমাকে ক্ষুধার্ত ঘুমাতে হবে। চলো একটু এগিয়ে যাই, হতে পারে এমন কিছু গাছ বাকি আছে যেখানে ফুল ফুটেছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দুই বোনেই ফুলের খোঁজে বনের মধ্যে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে তারা দুজনেই ঘন বনের সেই অংশে পৌঁছায় যেখানে কোনো সাধারণ মানুষ যেতে সাহস করে না। হঠাৎ তারা একটা হালকা আভা দেখতে পায়। ওখানে দেখো, কিছু একটা চলছে। হ্যাঁ দিদি, এটা একটা সিঁড়ির মতো দেখাচ্ছে। এটা খুব সুন্দর। চলো দিদি, কাছে গিয়ে দেখি। না, আমার ভালো লাগছে না। এই জঙ্গলে কেউ আসে না বা যায় না, এবং এই উজ্জ্বল সিঁড়ি দিয়ে অবশ্যই কোনো জাদু। চলো এখান থেকে ফিরে যাই। প্লিজ দিদি, একবার গিয়ে দেখি। আমরা তো কিছু করব না, আমরা শুধু দেখবো এবং ফিরে আসবো। প্লিজ দিদি, প্লিজ রাজি হও, প্লিজ। অবশেষে সে রাজি হয় এবং দুই বোন ধীরে ধীরে উজ্জ্বল সিঁড়ির দিকে এগিয়ে যায়। কাছে পৌঁছানোর সাথে সাথে তারা দুজনেই অবাক হয়ে যায়। সেই সিঁড়িটি আকাশের দিকে বাতাসে উপরে উঠেছিল এবং তাও স্বপ্নের মতো জ্বলন্ত আলো দিয়ে তৈরি। সেই সিঁড়ি থেকে একটি দুর্দান্ত আলো বেরিয়ে আসছিল। এটি সত্যি আকাশে উপরে উঠছে, কিন্তু এটি কোথায় যাচ্ছে? তারা দুজনে এই কথা ভাবছিল। হঠাৎ তাদের কানে পায়েলের শব্দ প্রতিধ্বনিত হলো। মনে হচ্ছে কেউ আসছে। তাড়াতাড়ি এসো, দেখো এখানে এই প্রাসাদটি দেখা যাচ্ছে। চলো আমরা সেই প্রাসাদের বাগানে লুকিয়ে থাকি। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি এসো। তারা দুই বোন প্রাসাদের কাছে বাগানে গিয়ে একটি বড় গোলাপ গাছে আড়ালে লুকিয়ে পড়ল। গাছের পাতার ফাঁক দিয়ে তাকিয়ে তারা দেখতে পেল আকাশ থেকে নেমে আসা সিঁড়িতে দুটি অতি সুন্দরী পরী ধীরে ধীরে নেমে আসছে। তাদের পোশাক ছিল মুক্তা আর রেশমের তৈরি। তাদের চুলে ছিল এক জাদুকরি চকচকে ভাব এবং তাদের পিঠে ছিল সুন্দরী সোনালী ডানা। দুজনেই দেখতে খুব সুন্দর। দেখো চন্দ্রিকা, আজ সূর্যের আলো কত সুন্দর দেখাচ্ছে। এই পৃথিবীর সুবাস আমার খুব পছন্দ। হ্যাঁ, কিন্তু রানী পরী আমাদের কি বলেছে মনে আছে? আমাদের বেশি দিন মানুষের জগতে থাকতে হবে না। আমাদের এখানে দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরে যেতে হবে। এই বলে পরীরা দুজনে প্রাসাদের দিকে এগোচ্ছিল। এরা সত্যি পরী। মনে হচ্ছে আমরা পরীদের জগতে এসেছি। দিদি, এই জায়গা, এই প্রাসাদ, এই পরী, এই সবই এত সুন্দর। এসো দিদি, চল পরীর কাছে সাহায্য চাই। আমি বই পড়েছিলাম পরীরা সব সময় গরিবদের সাহায্য করে। এসো দিদি, প্লিজ এসো। চুপ থাকো, দেখো সে আমাদের দিকে আসছে। কে? কে ওখানে? কে ওখানে? এসো, বেরিয়ে এসো। দেখো, আমরা তোমার কোনো ক্ষতি করব না, বেরিয়ে এসো। এই কথা শুনে তারা আর অর্ষি ফুলের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। তোমরা দুজনই তো মানুষ, তোমরা এখানে কিভাবে এসেছো? তুমি কি জানো এটা আমাদের পরিদের তৈরি একটি জাদুকরি বন? আর তুমি এই প্রাসাদটা দেখছো? এই প্রাসাদটা তো আমাদের পরিদের জাদুকরি প্রাসাদ। আমরা ভুল করেছি পরি, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। দিদি, একবার পরীর কাছে সাহায্য চাইতে চেষ্টা করো, প্লিজ দিদি। চুপ করে এখান থেকে চলে যাও, অপেক্ষা করো। শোনো, তুমি কি আমাদের কিছু বলতে চাও? বলো, তুমি কি বলতে চাও? পরি, আমরা দুই বোন এতিম। এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আমরা কোনোভাবে জঙ্গল থেকে ফুল তুলে মন্দিরে বিক্রি করে বেঁচে থাকার ব্যবস্থা করি। কিন্তু গত কয়েকদিন ধরে সোনাক্ষী নামের একটি মেয়ে আমাদের সামনে এসে জঙ্গলের সব ফুল তুলে নেয়, যার কারণে আমরা কিছুই আয় করছি না। আমরা 2 দিন ধরে কিচ্ছু খাইনি। তুমি কিভাবে জানো যে সোনাক্ষী জঙ্গল থেকে সব ফুল তুলে নিয়েছে? পরি, আমরা তো জানি না, কিন্তু সোনাক্ষী কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছিল
যে যদি আমি মন্দিরের বাইরে ফুল বিক্রি বন্ধ না করি, তাহলে সে জঙ্গল থেকে সব ফুল চুরি করবে, যাতে আমরা আর কখনো ফুল বিক্রি করতে না পারি। কি? এর মানে সোনাক্ষী জঙ্গলের সুন্দর গাছগুলোতে ওষুধ ব্যবহার করেছিল, যাতে এই গাছগুলি আর কখনো ফুল না ফুটতে পারে। এর মানে হলো রানীমায়ের সন্দেহ একেবারেই সঠিক ছিল। এই সবই সেই দুষ্ট মেয়েটি করেছে। আচ্ছা, তোমরা দুই বোন চিন্তা করো না, আমরা পরীরা সব সময় ভালো মানুষকে সাহায্য করি। তুমি কি এই প্রাসাদটি দেখো? এই প্রাসাদের ভেতরে যাও এবং যত খুশি সোনা রূপা নিয়ে যাও। না পরি, আমরা সোনা রূপা চাই না, আমরা শুধু প্রতিদিন তাজা ফল বিক্রি করতে চাই। আমরা এতেই বেঁচে থাকবো, কারণ আমার মা সব সময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে শিখিয়েছেন, এবং আমরা দুই বোনই আমাদের কঠোর পরিশ্রম করে জীবনযাপন করতে চাই। যদি তুমি আমাকে কিছু দিতে চাও, তাহলে আমাকে একটি সুন্দর গাছ দাও। হ্যাঁ পরি, দিদি একেবারে ঠিক বলেছে। ওহ বাহ, তুমি খুব ভালো, আর তোমার মনও খুব ভালো। এই প্রাসাদের প্রথম গেটে তুমি একটি সুন্দর জাদুকরি ফুলের গাছ পাবে। এই ফুলগুলো কখনো ম্লান হবে না এবং কখনো শেষ হবে না। তুমি এটা নিয়ে উঠোনে লাগাও, তোমরা কখনোই ফুলের অভাব হবে না, আর দূর দূরান্ত থেকে মানুষ তোমার ফুল কিনতে আসবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই বলে দুই বোনই জাদুকরি প্রাসাদের প্রথম গেটের কাছে যায়। তারপর তারা দেখতে পায় যে সেখানে একটি খুব সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এবং কাছে প্রচুর সোনা ও রূপার মোজা রাখা আছে। তারপর হঠাৎ সোনা রূপার মোজা থেকে একটি আওয়াজ আসে। আরে এটা কি? তুমি কি এই সাধারণ গাছটিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ? আরে, যদি তোমার এটা নিতেই হয় তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। আমরা ওই জাদুকরি প্রাসাদের জাদুকরি মোজা। আমরা তোমার দারিদ্র চিরতরে শেষ করতে পারি, আর তোমাকে এত ধনী করতে পারি যে তুমি তোমার পুরো জীবন আরামে কাটাতে পারো। চলো, আমাকে তাড়াতাড়ি তোমার সাথে নিয়ে যাও। না না, আমরা টাকা চাই না। এই কথা বলার পর দুই বোনই ঐন্দ্রজালিক প্রাসাদ থেকে একটি গাছ বের করে এবং পরীকে ধন্যবাদ জানিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। ঐন্দ্রজালিক প্রাসাদের গাছগুলো তাদের বাড়ির উঠোনে লাগায়। পরের দিন সকালে যখন সেই ঘুম থেকে উঠে, সে দেখে যে ঐন্দ্রজালিক প্রাসাদটি একটি গাছে পরিণত হয়েছে এবং এতে খুব সুন্দর এবং আশ্চর্যজনক ফুল ফুটেছে, যার সুবাস দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। দিদি, এই ফুলটি খুব সুন্দর। এর আগে আমি কখনো এমন ফুল দেখিনি। হে তারা, আমি আমার জীবনে এত সুন্দর ফুল দেখিনি। এরপর দুই বোনই ফুলগুলো তুলে বিক্রি করতে যায়। কিছুক্ষণের মধ্যেই তার সব ফুল বিক্রি হয়ে যায়। অন্যদিকে এখন সোনাক্ষীর কাছ থেকে কেউ ফুল কেনে না। এটা দেখে সোনাক্ষী খুব ঈর্ষান্বিত হয়। এভাবেই দিন কেটে যায়। সীতারার ফুল কয়েকদিনের মধ্যে পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায়। এখন অন্য গ্রাম থেকে মানুষ তার ফুল কিনতে আসতে শুরু করেছে, কারণ তার ফুলগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। কিন্তু কেউ সোনাক্ষীর ফুল কেনে না। ঐশী ও তারার ফোনের মধ্যে এমন কি আছে যে আমার কাছে নেই? ওদের কাছ থেকে কেন সকলে ফুল কিনে? সে এই আশ্চর্যজনক ফুলের গাছটি কোথা থেকে পেল? আমাকে খুঁজে বের করতে হবে। তারপর সোনাক্ষী ঐশীকে সেই ফুল সম্পর্কে সবকিছু প্রকাশ করতে বাধ্য করে। তাই এই সব ঘটেছে পরীর জাদুর প্রাসাদের ফুলের কারণে। আমাকেও সেখানে যেতে হবে এবং একই রকম একটি গাছ আনতে হবে। এই ভেবে সোনাক্ষীও পরীর জগতে নির্মিত জাদুর প্রাসাদে পৌঁছে যায় এবং সে সরাসরি জাদুর প্রাসাদে প্রবেশ করে। বাহ, সেই বোকা ঐশী বলেছিল যে আমি এখানে একটি ফুলের গাছ পাবো, কিন্তু এখানে প্রচুর সোনা এবং রূপা আছে। আমি এখান থেকে সমস্ত সোনা এবং রূপা নেব এবং পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠব। কেউ এখানে আসার আগে আমি দ্রুত সমস্ত সোনা এবং রূপা সংগ্রহ করব। এরপর সোনাক্ষী সব সোনা আর রূপা একটা বস্তায় ভরে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেই দুটি জাদুকরি বুড়ি সেখানে আসে। তাহলে তুমি সেই দুষ্ট ব্যক্তি যে তার ঈর্ষা ও হিংসার বশে এই বনের নিষ্পাপ ফুলের উপর রাসায়নিক ঢেলে দিয়েছিলে, যাতে সেগুলোতে আর ফুল না ফোটে, এবং এখনই তুমি আমাদের অনুমতি ছাড়াই আমাদের জাদুকরি প্রাসাদ থেকে সোনারূপা নিচ্ছ। এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে।
এই বলে পরী সোনাক্ষীকে বানরে পরিণত করে। এটাই তোমার কৃতকর্মের শাস্তি। এখন থেকে তুমি পুরো 1 মাস ধরে বনে বানরের মতো এখানেই সেখানেই ঘুরে বেড়াবে। তবেই তুমি বুঝতে পারবে বিনা কারণে কাউকে কষ্ট দেওয়ার শাস্তি কি। বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো কমেন্ট করে আমাদের জানিয়ে দিও। নদীর মধ্যে পরিদের জাদুকরি জগৎ। সোহানলাল তার 2 মেয়ের সাথে কন্দুরনগর নামক একটি ছোট্ট শহরে থাকতেন। সোহানলালের ছোট মেয়ে ছিল খুবই সুন্দরী এবং প্রতিভাবান। সোহানলাল তার ছোট মেয়েকে তার বড় মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন। একদিন, আরে আমার 2 প্রিয় মেয়ে কোথায়? দেখো, আমি তোমাদের দুজনের জন্য বড় শহর থেকে অনেক ভালো জিনিস এনেছি। সোহানলালের কণ্ঠস্বর শুনে তার বড় মেয়ে রিমা এসে বলে, ও বাবা, তুমি এসেছো? বড় শহর থেকে আমার জন্য কি এনেছো দেখাও। দেখো রিমা মেয়ে, আমি তোমার জন্য কত সুন্দর কাচের চুড়ি এনেছি। তুমি কাচের চুড়ি খুব পছন্দ করো, তাই না? হ্যাঁ বাবা, আমি এগুলো পছন্দ করি, কিন্তু এই চুড়িগুলোর পরিবর্তে তুমি কি আমাকে তোমার ব্যাগে দেখা যাচ্ছে এমন নেল পলিশ দিতে পারো? না রিমা মেয়ে, আমি রাইসার জন্য এই নেল পলিশ এনেছি। সে নেল পলিশ খুব পছন্দ করে। সে অনেকবার আমার কাছে এটা চেয়েছিল। সোহানলালের কথা শুনে তার বড় মেয়ে রিমা রাগে লাল হয়ে যায়। ঠিক তখনই রাইসাও বেরিয়ে আসে। ও বাবা, তুমি এসেছো? আমার প্রিয় বাবা, তুমি আসতে এত দেরি করেছো কেন? ওহো রাইসা মেয়ে, দেখো আমি বড় শহর থেকে তোমার জন্য কি এনেছি। আমি তোমার জন্য এই নেল পলিশ এনেছি। তুমি নেল পলিশ লাগাতে খুব পছন্দ করো, তাই না? রাইসা তার প্রিয় নেল পলিশ দেখে খুব খুশি হয়। সত্যি বাবা, এটা খুব সুন্দর। আমি এটা পরে আমার বন্ধুর বিয়েতে যাব। তুমি আমাকে আমার বন্ধুর বিয়েতে নিয়ে যাবে, তাই না? না মেয়ে, যখন তোমার বন্ধুর বিয়ে হবে তখন আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আমি বাড়িতে থাকবো না। তুমি তোমার বড় বোন রিমার সাথে যাও। এরপরে রাইসা নেল পলিশ নিয়ে তার ঘরে চলে যায় এবং সোহানলালও সেখান থেকে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা রিমা সম্পূর্ণ রাগে পড়ে ছাই হয়ে গেল। বাবা তার রাইসা মেয়েকে সবচেয়ে ভালো এবং দামি জিনিসটা দিয়েছেন। বাবা সবসময় এমনটা করেছেন। আমি জানি না কেন তিনি তার ছোট মেয়েকে বেশি ভালোবাসেন, কিন্তু এখন আমি তাকে ছেড়ে দেব না। তাকে একটা শিক্ষা দেওয়া খুবই জরুরি। রিমা রাগ করে তার ঘরে চলে যায়। রাইসা তার বন্ধুর বিয়ের দিন খুব সুন্দর পোশাক পরে এবং সেই নেল পলিশও লাগায়। এইসব পরে রাইসাকে খুব সুন্দর দেখাচ্ছিল। এটা দেখে রিমা খুব রেগে যায়। তারপর 2 বোনই রাইসার বন্ধুর বিয়েতে যেতে শুরু করে। তারপর রিমা বলে, আমার মনে হয় আমাদের জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া উচিত। জঙ্গলের পথ ছোট, এভাবে আমরা দ্রুত তোমার বন্ধুর বাড়িতে পৌঁছে যাব। কিন্তু দিদি, ওই জঙ্গলটা খুব ভয়ঙ্কর। আমার মনে হয় না আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া উচিত। গ্রামবাসীরা বলে যে এই জঙ্গলটা খুব বিপজ্জনক। আমি তোমাকে যা বলেছি তাই করো। তোমার অতিরিক্ত বুদ্ধি ব্যবহার করো না। আমি তোমাকে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে বলেছিলাম, তার মানে তোমাকে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে, না হলে আমি ফিরে যাব। আমি যাব না। এই বলে রিমা এগিয়ে যায়। রাইসাকে তার পিছু পিছু যেতে হয়, যদিও সে যেতে চায় না। জঙ্গলের মাঝখানে পৌঁছে রিমা তাকে বলে, রাইসা, আমার খুব তৃষ্ণা লাগছে। তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি জল খাবো এবং ফিরে আসব। এই বলে রিমা সেখান থেকে চলে যায়। অনেক সময় কেটে যায়, কিন্তু রিমা ফিরে আসে না। রাইসা রিমার জন্য চিন্তা করতে থাকে। সে রিমার খোঁজে এগিয়ে যেতে থাকে। সন্ধ্যা হতে থাকে, কিন্তু রাইসা কোথাও রিমাকে খুঁজে পায় না। এই সবই তার পরিকল্পনা ছিল। রিমা রাইসাকে জঙ্গলে একা রেখে বাড়িতে ফিরে গিয়েছিল। রাত যত ঘনিয়ে আসছিল, রাইসা খুব ভয় পেয়ে যাচ্ছিল। ভয়ে রাইসা কাঁদতে শুরু করে। ঠিক তখনই রাইসা শুনতে পেল কেউ হাসছে। কিছুক্ষণ পর রাইসা দেখতে পায় যে কালো শাড়ি পরা একজন ভয়ঙ্কর বৃদ্ধা তার দিকে ছুটে আসছে। সেই ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখে রাইসা দৌড়াতে শুরু করে এবং সেই বৃদ্ধা তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে রাইসা একটা নদীতে ঝাঁপ দেয়। অনেকক্ষণ পর চোখ খুলে সে নিজেকে এক অসাধারণ জগতে আবিষ্কার করে, যেখানে বিভিন্ন ধরনের গাছ গাছপালা ফুল ছিল এবং কাছেই ছিল একটি খুব সুন্দর নদী। এসব দেখে রাইসা খুব অবাক হয়।
আমি কোথায় গিয়েছিলাম? এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। রাইসা নদীর তীরে বসে সেই জায়গাটার দিকে তাকাতে শুরু করে। কিছুক্ষণ পর রাইসার খুব তৃষ্ণা লাগে এবং সে নদীর জল পান করে। রাইসা সেই নদীর জল পান করার সাথে সাথে সেখানে একটি খুব সুন্দরী পরী এসে বলে, পরীদের এই জাদুকরী জগতে আপনাকে স্বাগতম। রাইসা পরীকে দেখে হতবাক হয়, কারণ আজ পর্যন্ত সে কেবল পরীদের কথাই শুনেছিল, কিন্তু আজ সে নিজের চোখে পরীকে দেখছে। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। তুমি কি সত্যিই পরী, নাকি আমি স্বপ্ন দেখছি কোনো? না রাইসা, তুমি স্বপ্ন দেখছো না। আমার নাম মিষ্টি পরী, আর এটা পরীদের জাদুকরী জগৎ। সবাই এই পৃথিবীতে আসতে পারে না। যাদের হৃদয় খুব পরিষ্কার তারাই এই পৃথিবীতে আসতে পারে। পরী, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। যে ব্যক্তি আসে সে ইচ্ছা মতো আসতে পারে, কিন্তু সে আমার ইচ্ছা মতো যেতে পারে না। অন্য কেউ এখানে এসে এই নদীর জল পান না করা পর্যন্ত তুমি এই পৃথিবী ছেড়ে যেতে পারবে না। তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে, এবং সে না আসা পর্যন্ত তোমাকে এই বনে তার জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে বলে রাইসা সেখানে বসে বিশ্রাম নিতে শুরু করে। তারপর পরে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর রাইসা বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, এখন আমার কি করা উচিত? আমি জানি না আমি এই পৃথিবীতে খাবার খাবো কিনা। রাইসা কেবল এতটুকুই বলে তারপর পরীদের সামনে উপস্থিত হয় এবং সেই রাইসার জন্য অনেক ধরনের খাবার প্রকাশ করে। সুস্বাদু খাবার খেয়ে রাইসা খুব খুশি হয়। এভাবে অনেক সময় কেটে যায়। রাইসার যা যা প্রয়োজন ছিল পরী তাকে সবই দিত। একদিন রাইসা ঘুমাচ্ছিল, হঠাৎ সে কারো কান্নার শব্দ শুনতে পেল। রাইসার চোখ খুলে গেল। ওহ, এটা কার কণ্ঠস্বর! মনে হচ্ছে যার জন্য আমি অপেক্ষা করছিলাম সে এসে গেছে। রাইসা চারপাশে তাকিয়ে দেখে একজন খুব সুন্দর রাজপুত্র, যার শরীরে কিছু ক্ষত ছিল এবং সে ব্যথায় কাঁপছিল। রাইসা তার কাছে দৌড়ে গিয়ে বলে, কি হয়েছে? তুমি এখানে কিভাবে এসেছো এবং কিভাবে আঘাত পেয়েছো, এবং তুমি কে? আমি ভানগড়ের রাজপুত্র। আমি গণেশ শিকার করতে এসেছিলাম, তখন একটি সিংহ আমাকে তাড়া করতে শুরু করে। ভয়ে আমি নদীতে ঝাঁপিয়ে পড়ি এবং সেখান থেকে সোজা এখানে পড়ে যাই। এই ক্ষতগুলো সিংহ আমাকে দিয়েছে। তুমি এখানে এসেছো এটাই ভালো, নইলে সেই সিংহ তোমাকে খেয়ে ফেলতো। তুমি জানো এটা একটা জাদুর শহর, ঠিক যেমন তুমি এখানে এসেছো আমিও এখানে এসেছি। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে অপেক্ষা করো। তারপর রাইসা মিষ্টি পরীকে ডাকে। পরী তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। পরীকে দেখে রাজপুত্র অবাক হয়ে যায়। তারপর মিষ্টি পরী প্রিন্সকে সবকিছু বলে এবং আরো বলে যে রাইসা এতদিন ধরে তার জন্যই অপেক্ষা করছে। তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য নদী থেকে জল নিয়ে আসছি। পান করার পর আমরা দুজনে এখান থেকে আমাদের নিজ নিজ বাড়িতে যেতে পারবে। রাইসা দ্রুত নদী থেকে জল নিয়ে আসে। প্রিন্স জল পান করার সাথে সাথেই তার সমস্ত ক্ষত সেরে যায়। তারপর পরী তাকে বলে যে পরীদের এই জাদুকরী জগতে কেবল ভালো এবং পরিষ্কার হৃদয়ের লোকেরাই আসতে পারে। তোমাদের দুজনের হৃদয় খুব পরিষ্কার, তোমরা দুজনেই তোমাদের পৃথিবীতে যেতে পারো এখন। তারা চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার সাথে সাথে তারা দুজনেই রাইসার বাড়ির সামনে এসে দাঁড়ালো। আরে, এটা আমার বাড়ি। বাবা বাবা, দেখো আমি এসেছি। রাইসা তোর বাবার কাছে দৌড়ে গেল। তার বাবা তাকে দেখে খুব খুশি। আমি এতদিন ধরে উঠোনে এভাবে বসে তোমার জন্য অপেক্ষা করছিলাম। শব্দ শুনে রিমা বেরিয়ে আসে। রাইসাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। সেভাবে রাইসা এখন তার বাবাকে সবকিছু বলে দেবে এবং তার বাবা তাকে অনেক তিরস্কার করবে, কিন্তু রাইসা মোটেও তা করে না। বাবা, আমি বনি দিদির পেছনে পেছনে ছিলাম। দিদি জল খেতে গিয়েছিলে এবং আমি ভুল পথে চলে গিয়েছিলাম। সব আমার দোষ। আমি সেই বনে হারিয়ে গিয়েছিলাম। তারপর এই রাজপুত্র আমাকে সেখান থেকে বের করে আনে। রিমা যখন রাইসার মুখ থেকে এই সব শুনে
তখন সে বুঝতে পারে তার বোন তাকে ভালোবাসে, কিন্তু সে তার বোনকে ভালোবাসেনি। ইমা দৌড়ে গিয়ে তার বোনের কাছে ক্ষমা চাইতে শুরু করে। ঠিক আছে দিদি, এটা তোমার দোষ নয় এবং তোমার আমার কাছে ক্ষমা চাওয়া উচিত নয়। রাইসা তার পরিবারের প্রতি এবং তার সৌন্দর্যের প্রতি ভালো স্বভাব দেখে রাজপুত্র তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। রাইসা রাজপুত্রকে বিয়ে করতে হ্যাঁ বলে এবং কয়েকদিনের মধ্যেই সে রাজপুত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রাইসা রাজপুত্রকে বিয়ে করার পর তার শ্বশুর বাড়িতেই সুখে জীবনযাপন করতে শুরু করেছে। আমাদের গল্পটি আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আল্লাহ হাফিজ। জাদুকরি জগতের পরীর লেহেঙ্গার জাদু। ছোট্ট একটি গ্রামে শান্তা তার সৎ মায়ের সাথে বাস করত। শান্তা একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একটা রূপকথার জগতে চলে গেছে। আরে বাহ, কত সুন্দর একটা জায়গা এটা! এখানে তো সব কিছু জাদুকরি। ওয়াও, গাছটা কত সুন্দর লাগছে। হ্যাঁ শান্তা, এটা একটা জাদুকরি জগৎ, আর তুমি এখন সেই জগতে আছো। কি জাদুকরি জগৎ? আমি সত্যি সত্যি জাদুকরি জগতে এসেছি। সঙ্গীতা একটু সামনে এগিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার গাছ। আরে বাহ, এটা তো জাদুকরি লেহেঙ্গার গাছ। আমার তো পরার মতো কাপড়ও নেই। এখন এই গাছ থেকে সুন্দর কিছু লেহেঙ্গা তুলে নি। আরে এটা কি? এটা চিনছে না কেন? নিচে নেমে আয়। আরে এটা তো ওরা উপরে উঠে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ঠিক তখনই শান্তার কানে তার সৎ মায়ের গলা ভেসে আসে। আরে ও রানী, আজও ঘুমাতেই থাকবে নাকি? উঠে ঘরের কাজকর্ম করবি না? সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায়। শান্তা তখন মনে মনে বলতে থাকে, কি সুন্দর স্বপ্ন ছিল। ইস, যদি আমি ওই জাদুকরি লেহেঙ্গাগুলো নিজের হাতে ছুঁতে পারতাম। উঠবি না নাকি এভাবেই পাগলের মতো হাসতে থাকবি? গতকালের মার খেয়েও ভুলে গেছিস নাকি? না মা, যাচ্ছি এখনই। এই বলে শান্তা কাছে লেগে যায়। ঠিক তখনই তার সৎ বোন অনন্যা ঘুম থেকে ওঠে। আরে 10টা বেজে গেছে, আজ আমাকে শপিং এ যেতে হবে, তাড়াতাড়ি গোসল করে আসি। তারপর অনন্যা একটা ড্রেস নিয়ে শান্তাকে বলে, শোন কাজের মেয়ে, আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে। আমি গোসল করতে যাচ্ছি, ভালো করে করবি, না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো। এই বলে অনন্যা গোসল করতে চলে যায়। শান্তা তাড়াতাড়ি অনন্যার ড্রেস আয়রন করতে শুরু করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে বাহ, অনন্যা এই ড্রেসটা কত সুন্দর। এই ড্রেসটা পরে একেবারে পরীদের মতো লাগবে অনন্যাকে। ইস, আমি যদি এমন একটা সুন্দর ড্রেস পরতে পারতাম। তখনই সেখানে অনন্যা চলে আসে আর বলে, তোর কানে কিছু ঢুকছে না? কবে থেকে তোর কাছে এই ড্রেসটা চাইছি। আরে হ্যাঁ অনন্যা, এই নাও তোমার ড্রেস। আরে তুই তুই এটা কি করেছিস? তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা এভাবে পরিয়ে ফেলেছিস। আমি তোকে ছাড়বো না। মা, মা, দেখো না এই শান্তা কি করেছে। আরে কি হয়েছে? আবার কি করলো এই আপাগিনী? মা, দেখো না, ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পরিয়ে দিয়েছে। কি রে আভাগী, আমার মেয়ের ড্রেসটা পুড়িয়ে দিয়েছিস কেন? মা, আমার কিছুই জানা নেই, আমি শুধু আয়রন করছিলাম, আমি ড্রেসটা পরাইনি মা। একে তো ভুল করিস, আবার মিথ্যেও বলিস। দেখছি তোর জীব অনেক বেশি চলছে। দাঁড়া, তোকে এখন দেখাচ্ছি। এই বলে সৎমা দামিনী শান্তাকে খুব মারতে থাকে। মা, ও এমনিতে ঠিক হবে না। যদি ওকে এখনই না না তাড়ানো হয়, ভবিষ্যতে আরো বিপদ করবে। ওকে বাড়ি থেকে বের করে দাও। তুই একদম ঠিক বলেছিস। এই মেয়ে কোনো কাজেই আসে না, শুধু খেয়ে খেয়ে যাচ্ছে। চল বের হ আমার বাড়ি থেকে। মা, মা, দয়া করে আমাকে মাফ করে দিন। এই পৃথিবীতে আপনাদের ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় যাব মা? আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমাকে বের করে দেবেন না প্লিজ।
মা, ওর কথায় বিশ্বাস করো না, না হলে আবারও এই ভুল করবে। ঠিক আছে, আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব। তুই বাইরে গিয়ে কাজ করবি আর নিজের উপার্জনের টাকা দিয়ে আমার মেয়ের জন্য একদম সেম এরকমই ড্রেস নিয়ে আসবি, আর তখনই আমি তোকে আবারও এ বাড়িতে থাকতে দেব। আমি এখন কোথায় যাব? কিন্তু আমি বুঝতে পারছি না, ড্রেসটা তো আমি পরাইনি। আমি নিজ হাতে ওটা আয়রন করছিলাম, তবে ওটা হঠাৎ করে পড়ে গেল কিভাবে? এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথা থেকে আনবো? শান্তা সারাদিন কাজ খুঁজে এখানে ওখানে ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও কাজ পায় না। এক দোকানের সামনে গিয়ে বলে, মালকিন, আপনার দোকানে কোনো ছোটখাটো কাজ পাবো কি? না, এখানে কোনো কাজ নেই। কে জানে কাজের অজুহাতে দোকানে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি। তোর চেহারা তো ঠিক ভিখারিনীর মতো, চল এখান থেকে। সবার কাছ থেকেই শান্তা অপমানিত হয়। এইভাবেই সন্ধ্যা নেমে আসে আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে। তীব্র ক্ষুধায় তার পেট কাঁপছে। ক্ষুধার জন্য মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার তো এক টাকাও নেই, এখন আমি কি করব? ঠিক তখনই তার কানে মন্দিরের ঘন্টার শব্দ আসে। লাখ লাখ ধন্যবাদ ভগবান, তুমি আমার খাবারের ব্যবস্থা করেছো। তারপর শান্তা মন্দিরকে কিছু প্রসাদ নেয় আর এক গাছের নিচে বসে খেতে শুরু করে। সে প্রথম লোকমাটি মুখে তুলতেই চাচ্ছিল, তখনই এক বৃদ্ধ ভিখারিনী এসে বলে, মেয়ে, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি, আমি খুব ক্ষুধার্ত, একটু খেতে দে মা, তোর দোয়া লাগবে, আমাকে সাহায্য কর মা। মা, এই নিন, এই খাবার আপনি খান, বেঁচে থাক মা, ভগবান যেন তোমার সব সময় সাহায্য করে। এই বলে বৃদ্ধা চলে যায়। শান্তা মন খারাপ করে হাঁটতে শুরু করে। তখনই সে দেখতে পায় এক হরিণী তার আশেপাশে লাফাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে। প্রিয় হরিণী, শান্ত হও, বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এই শুনে হরিণী চলে যেতে শুরু করে। ওহ, বুঝেছি, তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, আমি প্রস্তুত, চলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হরিণী তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায়। গাছটি থেকে এক আশ্চর্য রশ্মি বের হতে থাকে। দেখতে দেখতে সেই গাছটি জাদুকরি লেহেঙ্গার কাছে রূপান্তরিত হয় আর হরিণীটি এক সুন্দর পরীতে রূপ নেয়। ভয় পেও না শান্তা, তুমি এবার স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি? আমার স্বপ্নের জাদুকরি লেহেঙ্গা? এটা সত্যি কিভাবে হতে পারে? হ্যাঁ শান্তা, যারা সৎ ভালো মন নিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন একদিন সত্যি হয়। তুমি সব সময় অন্যদের সাহায্য করেছো, আর যারা অন্যদের সাহায্য করে তাদের সাহায্য করতেই আমরা কোনো না কোনো রূপে ফিরে আসি। শান্তা, জাদুকরি গাছটা অদৃশ্য হওয়ার আগেই তুমি তোমার জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। কিন্তু পরে আমি এই লেহেঙ্গা নিতে পারি না, আমার বোন অনন্যার জন্য ঠিক এমনই একটা লেহেঙ্গা দরকার। ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ফুলে পুড়ে গিয়েছিল। সাদা সিধে শান্তা, সেই ড্রেসটা তুমি পরাওনি। তুমি যখন সেটা আয়রন করে অন্যকে পরতে দিয়েছিলে, ঠিক তখনই সে ওটা পাল্টে দিয়েছিল, যাতে সে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। কি? অনন্যা আমার সঙ্গে এমনটা করলো কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও অনন্যা ড্রেস, এখন তুমি তোমার জন্য কাছ থেকে একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। তারপর শান্তা লেহেঙ্গা নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে। তুই কোথা থেকে এলি? তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো? অনন্যা, এই লেহেঙ্গা আমার, এটা আমাকে জাদুকরি পরিয়ে দিয়েছেন। আর এই নাও তোমার ড্রেস। মা দেখো তো, এটা কোথা থেকে যেন চুরি করে এনেছে। না অনন্যা, এমন বলো না, আমি সত্যি বলছি, এটা আমাকে জাদুকরি পরিয়ে দিয়েছেন। ভালো, তাহলে দে লেহেঙ্গাটা, আমি এটা পরবো। না অনন্যা, তুমি এটা পরতে পারবে না। এই বলে অনন্যা লেহেঙ্গাটা পরে নেয়। মা, অনন্যাকে থামান, না হলে বড় বিপদ হয়ে যাবে। আর তখনই ভেতর থেকে অনন্যার চিৎকার আসে, মা,
ও মা, আমার মুখ সাদা থেকে কালো হয়ে গেল। এটা এই লেহেঙ্গার কারণে। এখন এটা আমার শরীর থেকেও সরছে না। মা, কিছু করো। কি রে অভাগিনী, তুই লেহেঙ্গায় কি জাদুটোনা করে এনেছিস যে আমার মেয়ের এই দশা? মা, আমি আগেই বলেছিলাম এই লেহেঙ্গা শুধু আমার জন্য। এখন শুধু জাদুকরি গাছই এর উত্তর দিতে পারবে। চলো আমার সঙ্গে। তারা সবাই সেই গাছের কাছে যায়। পরী বলে, এটা তোমার মেয়ের কর্মফলের ফল। লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতি হয়। তোমার মা মেয়ে মিলে শান্তার উপর অনেক অত্যাচার করেছ। এটা তারই শাস্তি। জাদুকরি গাছ, দয়া করে এদের ক্ষমা করে দে। ও আমার মা, ও আমার বোন। যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই শাস্তি আমাকে দিন, কিন্তু ওদের মাফ করে দিন। এই কথা শুনে অনন্যা ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর শান্তার কাছে ক্ষমা চায়। তারপর জাদুকরি গাছ অনন্যাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ। পরিদের জাদুর 3 কাজল। দীপিকা এবং ক্যাটরিনা তাদের বাবা মায়ের সাথে কিষানপুর নামক একটি ছোট্ট গ্রামে থাকতেন। দীপিকা এবং ক্যাটরিনার বাবা মা গ্রামের একটি ছোট্ট কারখানায় কাজ করতেন। তারা খুবই দরিদ্র ছিলেন, তাই স্বামী স্ত্রী উভয়কেই ঘরের বাইরে কাজ করতে হতো, যাতে তারা দীপিকা এবং ক্যাটরিনাকে ভালোভাবে লালন পালন করার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারে। একদিন স্বামী স্ত্রী উভয়ই কাজ করতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটি বিশাল ট্রাক তাদের ধাক্কা দেয়। সংঘর্ষটি খুব জোরালো ছিল এবং এর ফলে স্বামী স্ত্রী উভয়ই গুরুতর আহত হন। দীপিকা এবং ক্যাটরিনার বাবা ঘটনাস্থলেই মারা যান, কিন্তু তাদের মায়ের নিঃশ্বাস তখনও তার শরীরে আটকে ছিল। দীপিকা এবং ক্যাটরিনা যখন এইসব জানতে পারে, তখন দুই বোনই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মা, বাবা, কি হয়েছে? তোমরা আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না। তোমাদের ছাড়া আমরা কিভাবে বাঁচবো? তারপর দীপিকার মা দীপিকা এবং ক্যাটরিনাকে ইশারায় ডেকে বলেন, মা, আমাদের ক্ষমা করো। আমরা দুজনেই তোমাদের ভালো জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বরের হয়তো অন্য কিছু ইচ্ছা আছে। কিন্তু হ্যাঁ, আমরা চলে যাওয়ার পর যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে তোমাদের মামার বাড়িতে চলে যাওয়া উচিত। তোমার মামা খুব ভালো, তিনি তোমাদের ভালো যত্ন নেবেন। আমার আশীর্বাদ তোমাদের দুজনের সাথেই আছে। ঈশ্বর তোমাদের সবসময় সুখে রাখুন। এই বলে দীপিকা এবং ক্যাটরিনার মাও মারা যান। দুই বোনই তাদের ভাগ্যের জন্য অনেক কাঁদে এবং তারপর কোনোভাবে অন্যদের সাহায্যে তারা তাদের বাবা মায়ের শেষকৃত্য করে তাদের বাড়িতে আসে। বন্ধুরা, তোমরা ছাড়া ছাড়া গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। দিদি, কি হয়েছে? মা বাবা ছাড়া আমি কিভাবে বাঁচবো? আমি যদি তাদের সাথে মারা যেতাম তাহলে ভালোই হতো। ক্যাটরিনা মা চেয়েছিলেন আমাদের চোখে যেন জল না আসে, আমাদের যেন কোনো সমস্যা না হয়। তাই তাদের আত্মার সুখদের জন্য আমাদের খুশি থাকতে হবে এবং এখন আমাদের মামার বাড়ি যেতে হবে। এরপরে দুজনে তাদের জিনিসপত্র একটি ব্যাগে ভরে তাদের মামার বাড়ি চলে যায়। দুই বোনই তাদের মামার বাড়ি যাচ্ছিল। পথে তারা বিভিন্ন রঙের 3টি কাজল দেখতে পায়। একটি কাজল সবুজ, একটি নীল এবং একটি লাল। 3টি কাজলই খুব নতুন এবং সুন্দর দেখাচ্ছিল। দিদি, এই দেখো, এই 3টি কাজল রাস্তায় এভাবে পড়ে আছে। মনে হচ্ছে কেউ এখানে রেখে গেছে। যাই হোক, এই কাজলগুলি দেখতে খুব ব্র্যান্ডেড। তাদের দাম নিশ্চয়ই খুব বেশি, তাই না? হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছো। 3টি কাজলই খুব নতুন এবং ব্র্যান্ডেড দেখাচ্ছে। আমি জানি না এগুলি কার, কে এখানে এগুলো রেখে গেছে। দিদি, এখানে কেউ দেখা যাচ্ছে না। আমরা এই 3টি কাজল আমাদের ব্যাগে রাখি। না ক্যাটরিনা, এটা করা পাপ। কিন্তু হ্যাঁ, তুমিও ঠিক বলেছো। যদি এই কাজলগুলো এখানে এভাবে পড়ে থাকে, তাহলে কোনো চোর এখান থেকে অবশ্যই চুরি করে নিয়ে যাবে। আমরা এগুলো আমাদের সাথে নিয়ে যাচ্ছি। কে জানে, তাদের মালিক হয়তো এগুলো খুঁজে পেয়েছে।
এরপর দীপিকা তার ব্যাগে 3টি কাজল রাখে, কিন্তু দুই বোনই জানতো না যে ওই 3টি কাজল কোনো সাধারণ কাজল নয়, বরং তাদের কাছে জাদুকরি কাজল আছে। কিছুক্ষণের মধ্যেই দুই বোনই তাদের মামার বাড়িতে পৌঁছায়। তাদের মামার কাছে সবকিছু খুলে বলে। তার বোনের মৃত্যুর খবর শুনে তাদের মামা খুব কাঁদে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে দিদি আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তোমরা দুইজন কোনো চিন্তা করো না। দিদি আমাকে তোমাদের দায়িত্ব দিয়েছে। আমি তোমাদের দুজনকে ভালো যত্ন নেব। তোমরা আমার মেয়ে দিব্যার মতো ভালো জীবন যাপন করবে। ধন্যবাদ মামা, হয়তো সেই কারণেই মা তোমার কাছে আমাদের আসতে বলেছিল। তারপর মামি বলেন, হ্যাঁ, তোমার মা মনে করে যে এই বাড়িটি কোনো ঘর নয়, এটি একটি এতিমখানা, তাই তিনি তোমাদের সবাইকে এখানে পাঠিয়েছেন। তোমার জিভ নিয়ন্ত্রণ করো। তুমি আমার মৃত বোনের কথা বলছো? আর হ্যাঁ, এখন থেকে দীপিকা আর ক্যাটরিনা তোমরা এখানেই থাকবে। আর আমি কাল শহরে যাচ্ছি, কিন্তু তোমাদের দুইজনেরই ভালো যত্ন নিতে হবে। আমি চাই না দিদি চলে যাওয়ার পর তাদের কোনো সমস্যা হোক। সেই সময় দীপিকা ক্যাটরিনার মামি অর্থাৎ মোহিনী কিছু বলেন না, কিন্তু তার স্বামী চলে যাওয়ার পর তিনি দুই বোনকে তার ঘরে থেকে বলেন, তোমরা দুজনেই মনোযোগ দিয়ে শোনো, এটা কোনো এতিমখানা নয় যেখানে তোমরা মাথা উঁচু করে এসেছো। এখানে থাকতে চাইলে তোমাদের কাজ করতে হবে। তোমরা দুই বোনকে সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার, কাপড়, বাসনপত্র এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত ঘরের সমস্ত কাজ করতে হবে। তোমাদের দুই বোনকেই রান্নাঘরের দেখাশোনা করতে হবে। দীপিকা রান্না করবে আর ঘর পরিষ্কার করবে তোমার ছোট বোন। চিন্তা করো না মামি, আমি একাই সব কাজ করব। ক্যাটরিনা এখনো ছোট, সে এত কাজ করতে পারবে না। সে ঘরের কাজকর্মও জানে না। সে খাবার খেতে জানে, ঠিক যেভাবে খায় সেও একইভাবে কাজ করবে। তাদের মামার স্বভাব দেখে দুই বোনই ভেবেছিল যে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে, কিন্তু যা হয় তার ঠিক বিপরীত। দুই বোনই সারের মতো কাজ শুরু করে। দিন শেষ হয়, কিন্তু দুই বোনের কাজ শেষ হয় না। কাজ করার সময় ক্যাটরিনার হাতে ফোসকা পড়ে। দিদি, দেখো, আমার হাতে ফোসকা পড়েছে। চলো এখান থেকে চলে যাই দিদি, চলো ফিরে যাই, আমরা আমাদের বাড়িতে থাকবো। ক্যাটরিনা, ওই বাড়িটা আমাদের নয়, ওই বাড়িটা ভাড়া বাড়ি। ওই বাড়িতে থাকতে হলে আমাদের ভাড়া দিতে হবে, যা আমাদের নেই, তাই বাধ্য হয়ে আমাদের এখানেই থাকতে হবে। সারাদিন কাজ করার পর দুই বোনই ক্লান্ত হয়ে তাদের ঘরে যায়, যেখানে দীপিকা ক্যাটরিনাকে বসিয়ে মোহিনীর কাছে খাবার আনতে আসে। মামি, তুমি বলেছিলে সারাদিন কাজ করার পর তুমি আমাদের খাবার দেবে। আমরা দুজনই খুব ক্ষুধার্ত, আমরা দুজনই সকাল থেকে কিচ্ছু খাইনি, দয়া করে আমাদের খাবার দাও। এখানে অপেক্ষা করো, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে মোহিনী রান্নাঘরে যায় এবং 2 দিনের পুরনো বাসি রুটি এবং একটি পেঁয়াজ নিয়ে আসে এবং দুই বোনের হাতে তুলে দেয়। মামি, এটা কি? তুমি কি দেখতে পাচ্ছ না? এটা খাবার। কিন্তু মামি, এটা তো বাসি রুটি আর পেঁয়াজ, আমরা এটা কিভাবে খাবো? আর যাই হোক, ক্যাটরিনা শুধু শুকনো খাবার গিলে খেতে পারে না। যদি তোমার কাছে সবজি না থাকে তাহলে আমাকে 1 গ্লাস দুধ দাও, আমি ওকে দুধের সাথে রুটি খাওয়াবো। তুমি কি মনে করো এই বাড়িটা একটা হোটেল? আমি তোমাকে দুধ, রুটি সবকিছু দেব। তোমাকে যা দেওয়া হবে তা খেয়েই তোমাদের বেঁচে থাকা উচিত। আর তোমার বোন রাজকন্যা নয়। বেচারা দীপিকা আর কিচ্ছু বলে না। দিদি, এটা কেমন পশুর মতো খাবার? মামি সারাদিন আমাদের এত কাজ করিয়ে এটা খেতে দিল। আমার মনে হচ্ছে আমাদের ভাগ্য ফুরিয়ে গেছে, তাই আমাদের সাথে এমনটা হচ্ছে। তারপর পথে পাওয়া কাজল থেকে একটা শব্দ ভেসে আসে, কিন্তু এখন তোমার ভাগ্য বদলে যাবে। আরে, এই শব্দ কোথা থেকে এলো? দুই বোনে পেছনে ফিরে তাকায় এবং তাদের পেছনে ওই 3টে জাদুর কাজল দেখতে পায়। ভয় পেও না, আমরা তিনজনই জাদুর কাজল, যা তুমি রাস্তা থেকে তুলে এনেছিলে। আমরা তিনজনেই তোমাকে সাহায্য করতে চাই। কি ধরনের সাহায্য? আমরা তিনজনই জাদুর কাজল এবং আমাদের তিনজনেরই আলাদা আলাদা ক্ষমতা আছে। যদি তুমি নীল কাজলটি খুঁজে পাও এবং যদি তুমি যে কোনো খাবার স্পর্শ করো, এটি সম্পর্কে চিন্তা করো, তাহলে তুমি সেই খাবার পাবে।
যদি তুমি সবুজ গাজরটি স্পর্শ করো এবং যে কোনো পরিমাণ সম্পর্কে চিন্তা করো, তাহলে তুমি সেই পরিমাণ পাবে। আর যদি তুমি আবাকে স্পর্শ করো, তুমি যাই ভাবো তার বিপরীত ঘটবে। তাই তোমাকে আমাকে সাবধানে ব্যবহার করতে হবে। এই সব শুনে উভয় বোনই খুব খুশি হয় এবং ওই দিনকে জাদুর কাজলকে ধন্যবাদ জানায় এবং পেট ভরে খায়। পরের দিন সকালে দুই বোনই মোহিনীর কাছে গিয়ে বলে, মামি, আমরা দুই বোনই এখান থেকে চলে যাওয়ার কথা ভেবেছি। আমরা দুই বোনই আর তোমার উপর বোঝা হতে চাই না। ভালোই হয়েছে, তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাও। দুই বোনই তাদের সমস্ত জিনিসপত্র এবং তিনটি জাদুর কাজল নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যায় এবং তারপর সেই তিনটি কাজলের সাহায্যে সে একটা খুব বড় বাড়ি তৈরি করে এবং একটি ভালো জীবনযাপন শুরু করে। বন্ধুরা, যদি তোমাদের আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং হ্যাঁ বন্ধুরা, এরকম গল্প দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এরকম আকর্ষণীয় গল্প দেখতে পাও। আমি আবার তোমাদের সাথে নতুন কিছু গল্প নিয়ে দেখা করব।